হযরত আসিয়া আলাইহিসসালামের স্বামী কাবুসের দুরাচার দুষ্কৃতিসমূহ দিন দিন বৃদ্ধি পেতে লাগল। হত্যা, লুণ্ঠন, ধর্ষণ প্রভৃতি ভীষণ ও জঘন্য কার্য দ্বারা সে দেশের লোকদেরকে এমনভাবে উত্ত্যক্ত করে তুলল যে তাদের সকলের দেশ ছেড়ে পালাবার উপক্রম হলো। তাই দলে দলে লোকগণ এসে কাবুসের পিতার কাছে এর একটি প্রতিকার কামনা করতে লাগল। কিন্তু সে বৃদ্ধ অক্ষম ব্যক্তি, তার হাতে করার মতো আর কিছুই ছিল না। অবশ্য লোকদের এরূপ দুর্দশা দেখে দুঃখে ও লজ্জায় তার মৃত্যুবরণ করতে ইচ্ছা করছিল, আর পাপিষ্ঠ পুত্রের প্রতি ক্রোধে ও নিষ্ফল আক্রোশে শুধু হাঁপিয়ে উঠছিল। শেষ পর্যন্ত তার মনের অবস্থা চরম আকার ধারণ করল। সে তার পুত্রের সাথে সম্পর্ক ত্যাগের ইচ্ছা করে মনে মনে এক সংকল্প স্থির করল। অতঃপর তার অতিশয় নিকট আত্মীয়কে ডেকে সে বলল, তোমরা আমার পুত্রের ক্রিয়াকলাপ তো চোখেই দেখেছ, তার বলতে হবে না। তার চরিত্র সংশোধনের আশায় দেশের সর্বাপেক্ষা সুন্দরী ও উত্তম পাত্রীকে তাকে বিবাহ করিয়েছিলাম, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। সে যেমনটি ছিল তেমনটিই রয়ে গেল, বরং দিন দিন আরও নষ্ট হচ্ছে। দিন রাত নিষ্পাপ আসিয়ার চোখের পানি ঝরতেছে, তা দেখে এখন আর সহ্য হচ্ছে না। তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে এমন কুপুত্রের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। আজ হতে আমি তাকে ত্যায্যপুত্র বলে ঘোষণা করে দিলাম। তোমরা আমার এই ঘোষণা লিখে আমার হাতের দস্তখত রাখো এবং তোমরা এর সাক্ষী হয়ে থাকো। আমার মৃত্যুর পরে আমার এই বিপুল ধন সম্পদ হতে সে কোনো কিছুই পাবে না। আমার সকল সম্পত্তি এই মুহূর্ত হতে আমি দুঃখিনী আসিয়ার নামে দান করে দিলাম। তোমরা সাক্ষী হয়ে তাও লিখে নাও। এরপর সে লিখিতভাবে কাবুসকে ত্যায্যপুত্র ঘোষণা করে দিল এবং তার স্থাবর অস্থাবর সম্পূর্ণ ধন সম্পদ বিবি আসিয়ার নামে দানপত্র লিখে দিল। শীঘ্রই এই কথা সকলের কাছে প্রচার হয়ে গেল। কাবুসও তা শুনতে পেল, কিন্তু সে যত অন্যায় করুক না কেন, তার পিতা যে এমন কঠিন সিদ্ধান্ত নিবে তা সে কখনো কল্পনাও করেনি। সে যেন প্রচণ্ড একটি আঘাত পেয়ে হঠাৎ করে বসে পড়ল। তার মনের অবস্থা এমন হলো যে সে প্রতিজ্ঞা করে বলল, এখন থেকে তার পিতা ও স্ত্রীর সাথে সে আর কোনো সম্পর্কই রাখবে না। এরপর সে গ্রাম থেকে বের হয়ে গেল। কাবুসের মতো দুশ্চরিত্র ও দুরন্ত যুবককে যে কোনো আত্মীয় বা পাড়া প্রতিবেশী কেউই আশ্রয় দিবে না, এটা সে ভালোভাবেই জানত। অতএব সে তার প্রধান বন্ধু এবং দুষ্কর্মের শ্রেষ্ঠ দোসর হামানের নিকট গিয়ে উপস্থিত হলো এবং নিজের এই দুর্ঘটনার কথা ব্যক্ত করল। হামান যদিও ভীষণ দুশ্চরিত্র ও অত্যন্ত অসৎ যুবক ছিল, তবুও সে কাবুসের বন্ধুত্ব এবং ঋণের মর্যাদা রক্ষায় বিমুখ হল না। সে কাবুসের এই সংকটের কথা শ্রবণ করে বড়ই আফসোস করল এবং তাকে বিশেষ সহানুভূতি প্রদর্শন করে বলল, বন্ধু, তুমি কোনো চিন্তা করো না, নির্বিঘ্নে আমার বাড়িতে অবস্থান করো, এক ব্যবস্থা হয়েই যাবে। তাছাড়া কাবুসের কাছে অন্য কোনো পথও ছিল না, সুতরাং সে হামানের কাছেই থেকে গেল। হামানের আর্থিক অবস্থাও সচ্ছল ছিল না, কোনোরূপে তার দিন চলত। অসুবিধা দেখা দিলে বন্ধু কাবুসের নিকট হাতে পয়সা এনে তা দ্বারা কাজ চালাতো। এবার সেই কাবুসই শূন্য হাতে এসে তার উপর বোঝা হয়ে পড়ল। অতএব এভাবে বেশি দিন আর চলল না। তাদের উভয়েরই শীঘ্রই খাদ্য সমস্যা দেখা দিল। এদের দলে এতদিন যে দুর্বৃত্ত যুবকরা ছিল, কাবুসের দুর্দশার কথা শুনতে পেয়ে তারা সবাই কেটে পড়ল। এখন আর তাদের চারপাশেও কেউ আসে না। অতএব তারা যে কারো নিকট হতে কিছু সাহায্য গ্রহণ করবে এমন ব্যক্তিও পাওয়া গেল না। সামান্য ধার কার্যের জন্য তারা বহু চেষ্টা চালালো, কিন্তু এই দুর্বৃত্ত যুবকদ্বয়কে কেউ একটি পয়সা দ্বারাও সাহায্য করল না। অবশেষে বাধ্য হয় তারা উভয় কাজের সন্ধানে ঘরের বাইরে বের হয়ে পড়ল। তারা 2-3 গ্রাম ঘুরেও কোনোরূপ কিছু করতে পারল না, কারণ নিকট কিছু সাহায্য বা কোনো কাজকর্মও মিলল না, কারণ ওই সমস্ত গ্রামের লোকেরা সকলেই তাদেরকে চিনত। কাজেই তারা যার কাছেই উপস্থিত হতো সকলেই বিপদ ভেবে 2-1 কথায় তাদেরকে বিদায় করে দিত। অবশেষে তারা ব্যর্থ হয়ে মিশরের প্রধান নগরীর পথ ধরল। একেই তো ক্ষুধায় কাতর, তদুপরি দীর্ঘ রাস্তা ভ্রমণজনিত ক্লান্তিতে তাদের শরীর প্রায় অবশ হয়ে পড়ল। পা আর উঠতেছিল না, তবুও বসে থাকলে তো চলবে না, বাঁচতে হলে কিছু তো করতেই হবে। তাই সে ক্লান্ত দেহ নিয়েই সম্মুখপানে অগ্রসর হতে লাগলো। ক্ষুধায় তখন তাদের পেটে আগুনের মতো জ্বলতেছিল, চলার শক্তি সম্পূর্ণরূপে রহিত হয়ে আসলো। ঠিক সেই মুহূর্তে পথের পাশে একটি তরমুজ ক্ষেত দেখতে পেয়ে তাদের মনে কিছু আশার সঞ্চার হলো। ক্ষেতটি পাকা তরমুজে পরিপূর্ণ ছিল। ক্ষেতের মালিক লোকজন নিয়ে ক্ষেতে পানি সেচ করার কাজে ব্যস্ত ছিল। তার নিকট উপস্থিত হয়ে নিজেদের দুরবস্থার কথা ব্যক্ত করে ক্ষুধা নিবারণের জন্য 2টি তরমুজ ভিক্ষা চাইল। ক্ষেতের মালিক দয়াপরবশ হয়ে তাদেরকে তরমুজ খেতে দিল। তারা পেট ভরে তরমুজ খেয়ে ক্ষুধার জ্বালা নিবারণ করল। অতঃপর তারা উক্ত কৃষকের কাছে কোনো একটি কাজের জন্য অনুরোধ জানালে সে বলল যে
আমার ক্ষেত হতে তরমুজ নিয়ে প্রতিদিন বাজারে বিক্রয় করলে এর মজুরি বাবদ আমি কিছু তোমাদেরকে দেব। তা দ্বারা তোমাদের দিন ভালোই চলে যাবে। যদি ইচ্ছা হয় তবে এই কাজে নিযুক্ত হতে পারো। তারা আর কোনো দ্বিরুক্তি না করে সেই তরমুজ বিক্রয়ের কাজেই আরম্ভ করলো। এই কাজের মজুরি দ্বারা দুই বন্ধুর কোনো রকম দিন চলতে লাগলো। কাবুসের ভাগ্য প্রসন্ন ছিল এবং তার বুকেও সাহস ছিল। একদা সে দেখল মিশরের বাদশাহ স্বয়ং ঘোড়ার পিঠে সওয়ার হয়ে রাজপথ দিয়ে যাচ্ছেন। তখন কাবুসের মাথায় তরমুজের বোঝা ছিল। সে তা নামিয়ে রেখে বাদশার ঘোড়ার সামনে দাঁড়ালেন। বাদশাহ বললেন, তুমি কি চাও যুবক? কাবুস বলল, জাহাপনা, আমি আপনার একটি হতভাগ্যহীন প্রজা। সহায় সম্বল বলতে আমার কিছুই নেই। দুবেলার অন্ন সংস্থান করব এমনও কোনো ব্যবস্থা নেই। আমার উপর দয়া দৃষ্টি প্রদান করুন। বাদশাহ কাবুসের কথা শুনে একবার তার আপদমস্তক লক্ষ্য করে বললেন, তোমাকে একটি চাকরি দিলাম। আজ হতে তুমি সরকারি গোস্থানের প্রধান প্রহরী নিযুক্ত হলে। যাও, যথাযথভাবে দায়িত্ব পালন করো। এরপর পর্যায়ক্রমে সে রাজ্যের প্রধানমন্ত্রীর মনতুষ্ট করল। ফলে প্রধানমন্ত্রী তার প্রতি খুশি হয়ে তাকে প্রধান নগর রক্ষক পদ দান করলেন। কাবুস তখন গোরস্থানের প্রহরী পদটি হামানের কাছে ন্যস্ত করল। এবার হামান তার কুকার্যগুলো বর্জন করে চাকরিতে মনোনিবেশ করল এবং তার অসৎ বুদ্ধি দ্বারা অনেক পয়সা উপার্জন করতে আরম্ভ করল। কাবুসের এবারের চাকরিটি ছিল উচ্চ স্তরের এবং এতে উপার্জন ছিল অনেক বেশি। সুতরাং সে কয়েকদিনেই বহু সম্পদের মালিক হয়ে গেল। অর্থ সম্পদের সাথে সাথে তার খ্যাতি সুনামেরও লালসা জেগেছিল। অতএব সে এই পদ লাভ করেই বহু জনকল্যাণমূলক কাজ আরম্ভ করল। তার কর্মকুলতা এবং যোগ্যতার অভাব ছিল না। কাজেই তার উপরে অর্পিত দায়িত্ব এবং কর্তব্যসমূহ সে অত্যন্ত দক্ষতার সাথে পালন করত। এতে কিছুদিনের ভিতরেই সে মিশর বাদশার দৃষ্টি আকর্ষণ করল এবং তার প্রিয় পাত্র হয়ে পড়ল। দিন দিন অবস্থা এমন দাঁড়ালো যে কাবুসের কর্মদক্ষতা গুণে বাদশাহ তাকে বিশেষ যোগ্য এবং বিচক্ষণ ব্যক্তি বলে মনে করলেন এবং দেশের গুরুত্বপূর্ণ ব্যাপারসমূহের পরামর্শ সভায়ও তাকে আহ্বান করতে লাগলেন। দিন দিন অবস্থা এমন পর্যায়ে উপনীত হল যে মিশরের বাদশাহ এখন নগর রক্ষক কাবুসকে দেশের জনৈক মন্ত্রীর ন্যায় মর্যাদা দিলেন। এমনকি খোদ প্রধানমন্ত্রী তাকে যথেষ্ট সম্মান করতে লাগলেন। কাবুসের ভাগ্য দিন দিন সুপ্রসন্ন হয়ে উঠতেছিল। অতএব পারিপার্শ্বিক অবস্থাগুলোও তার অনুকূল হয়ে উঠতেছিল। ইতিমধ্যে দেশের প্রধানমন্ত্রী মৃত্যুমুখে পতিত হলেন। মিশরের বাদশাহ সাথে সাথে কাবুসকে ডেকে প্রধানমন্ত্রীর পদে তাকে নিযুক্ত করে দিলেন। এই পদে উন্নীত হয়ে কাবুস তার কর্মকুলতা গুণ সম্পূর্ণরূপে কার্যক্ষেত্রে প্রয়োগ করল। সে তার সুব্যবস্থার ফলে দেশের কৃষি উন্নতি, স্বাস্থ্যবিধি ব্যবস্থা, জনসাধারণের নিরাপত্তা বিধান এবং আর্থিক সচ্ছলতা প্রবৃত্তি ঘটিয়ে দিয়ে প্রজাবৃন্দের মন জয় করে ফেলল। মিশরবাসীরা এরূপ প্রজাহিতৈষী মন্ত্রী বহুদিনেও দেখেনি। এতে তারা কাবুসের পরম ভক্ত এবং অনুরক্ত হয়ে পড়ল। মিশরের বাদশাহ এখন নামেমাত্র শাসক হিসেবে সিংহাসনে বসে রইলেন। দেশ পরিচালনার সমস্ত ক্ষমতা ও দায়িত্বসমূহ কাবুসের হাতেই ন্যস্ত হল। এই সময় কাবুসের অন্তর্নিহিত উচ্চাকাঙ্ক্ষা প্রবলতর হয়ে উঠতেছিল। অতএব সেই প্রাপ্ত সুযোগকে সর্বতোভাবে কাজে লাগিয়ে দেশবাসীগণকে এমন অনুগত করলেন যে তারা এখন মিশর বাদশার বদলে কাবুসকেই বাদশাহীর আসনে বসাতে পারলে খুশি হয়। কিছুদিনের মধ্যে তেমন অনুকূল পরিবেশও সৃষ্টি হয়ে গেল। হঠাৎ করে মিশর বাদশার রোগ দেখা দিল এবং মাত্র কয়েকদিন রোগ ভোগ করেই তিনি মৃত্যুবরণ করলেন। মৃত্যুকালে তার কিছু পুত্র ও পৌত্রও ছিল, কিন্তু তাদের রাজ সিংহাসন ভাগ্যে জুটল না। যেহেতু মৃত রাজার পাত্র মিত্র এবং দেশের জনসাধারণ সকলেই ছিল কাবুস ভক্ত, অতএব তারা সকলে মিলে তাকেই রাজ সিংহাসনে বসিয়ে দিল। এভাবে কাবুস তার উচ্চাকাঙ্ক্ষার মূল লক্ষ্যে উপনীত হল। এতদিন যদিও কাবুস মিশর রাজ্য নিজের হাতেই পরিচালনা করে আসছিল, তবুও তার উপরে বাদশাহী উপাধিধারী জনৈক ব্যক্তির অস্তিত্ব ছিল। এবার আর তাও রইল না। বাদশাহ স্বয়ং কাবুস নিজেই। এখন সে তার ইচ্ছা অনুযায়ী যা খুশি তাই করতে পারে। তার উপরে প্রশ্ন করার মতোও আর কেউ নেই। কাবুসের দোষের সাথে সাথে গুণেরও অভাব ছিল না। সে তার পূর্ববন্ধু হামানের কথা সর্বক্ষণ মনে রেখেছে। এবার বাদশাহ হয়ে সর্বপ্রথম হামানকে তার প্রধান মন্ত্রীর পদে নিযুক্ত করল। হামান এরূপ অভাবনীয় পদমর্যাদা লাভ করে মনে মনে কাবুসের কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবে বলে প্রতিজ্ঞাবদ্ধ হল। বুদ্ধিমত্তা ও বিচক্ষণতা হামানেরও কম ছিল না। তাই সে প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করে যথাযথভাবে সেই দায়িত্ব পালন করে চলল। উন্নতির উচ্চস্তরে আরোহণ করে তারা উভয় এবার ভীষণ গর্বিত হয়ে পড়ল। বহু প্রাচীনকালে মিশর রাজ্যের রামসিস নামে এক প্রবল পরাক্রমশালী বাদশাহ ছিলেন। কাবুস বাদশাহ হয়ে তার নামের অনুসরণেই রামসিস নাম ধারণ করে নিজেকে দ্বিতীয় রামসিস নামে প্রচার করে দিল।
পূর্বে মিশরের সকল শাসকগণই ফেরাউন নামে অভিহিত ছিল। সেই হিসেবে কাবুস ওরফে দ্বিতীয় রামসিসও সেই একই খেতাবে ভূষিত হল। ফেরাউনগণের মধ্যে এর নামের প্রসিদ্ধ সর্বাপেক্ষা বেশি। এই প্রসিদ্ধি ঘটিয়েছিল তার কুকর্মের দ্বারা, কোনো সৎকার্য দ্বারা নয়। সেই কুকর্মের কাহিনী স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে উল্লেখ করেছেন। আর এ কারণেই ফেরাউন সারা জগৎব্যাপী পরিচিত হয়েছে। এখনও তার সেই নাম লোকদের মুখে মুখে আছে। মনে হয় যতদিন জগৎ থাকবে ততদিন লোকগণ তার এই অভিশপ্ত নামকে আর কখনো ভুলবে না। প্রিয় সুধী, কাবুস এভাবে ফেরাউন হওয়ার পরে তার স্ত্রী আসিয়াকে তার কাছে কিভাবে এনেছিলেন তাই জানব পরবর্তী পর্বে। ইসলামের এই গুরুত্বপূর্ণ ইতিহাসটি ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদের কল্যাণ কামনা করে আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।